Sheikh Hasina slammed the country's interim chief advisor Mohammad Yunus, accusing him of selling the country to United States. অর্থাৎ তুমি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছ। অনেকে বলেন শুধুমাত্র জাতের নামে বজ্জাতি করেছেন ধূর্ত জিন্নাহ। এই কলকাতা শহরে যেখানে দাঁড়িয়ে আছি, কাতারে কাতারে নর নারীর কি দুর্দশা করেছিল। ঈশ্বরের পরবর্তী যদি কারো স্থান থাকে, আমার স্থান আছে, ঠিক সেই জায়গায় মোহাম্মদ ইউনূস নিয়ে যাচ্ছেন। তুর্কিতেও যে অগণতান্ত্রিক সরকার রয়েছে, তার থেকেও বেশি অগণতান্ত্রিক একটা রাষ্ট্র ক্ষমতা তিনি তৈরি করবেন এবং তিনিই সব হবেন। জেহাদি যারা রয়েছে, যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে, যারা আওয়ামী লীগের ওপর অত্যাচার করছে, যারা সরকারের পুলিশ প্রশাসনের ওপর অত্যাচার করছে, তারা আরও বেশি ক্ষমতাশালী হয়ে যাবে। আর এসব প্রশ্রয় দেবেন কে? মোহাম্মদ ইউনূস, কারণ তিনি হতে চান সুলতান। ইসলামিক জঙ্গিদের টাকা দেওয়া হচ্ছে যাতে ভারতবর্ষে বা ভারতবর্ষকে কিছুটা বলা যেতে পারে যে যদি কোনোভাবে অনিষ্ট করা যায়। বাংলাদেশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কি পারবে মৌলবাদের বেড়াজাল ভেঙে আবার বাঙালি জাতীয়তাবাদ ফিরিয়ে আনতে? অনেকেই বলছেন বাংলাদেশে হারছে শুধু বাঙালি আর জিতছে সন্ত্রাসবাদীরা। সত্যি কি তাই? আজকে এই নিয়ে আলোচনা করব। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। দেখুন, বাঙালি জাতীয়তাবাদ বিভিন্নভাবে ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঙালি জাতীয়তাবাদ ধীরে ধীরে সুস্পষ্ট হয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও তো বাঙালি জাতীয়তাবাদ ছিল, কিন্তু সেই সময় বাংলা ছিল ভারতের অখণ্ড অংশ এবং আজকের অধুনা যে বাংলাদেশ, সেই বাংলাদেশও ছিল আমাদেরই অংশ, অর্থাৎ অখণ্ড ব্রিটিশ ভারতের অংশ। এবং সেখানেও জাতীয়তাবাদ ছিল। মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে চট্টগ্রাম, কক্সবাজার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা, আবার এপার বাংলাতেও অজস্র ঘটনা। আমরা বলতে পারি না স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এপার বাংলা না ওপার বাংলা কাদের পাল্লা ভারী। আসলে আমরা সবাই তখন এক ছিলাম এবং আমরা দেশের স্বাধীনতার জন্য, আমাদের পরাধীন মাকে স্বাধীন করার জন্য একসঙ্গে আত্মবলিদান দিয়েছি। তারপর 1940 সালে সেই পুরনো তত্ত্ব, অর্থাৎ মোহাম্মদ জিন্নাহ যাকে আশ্রয় করে গোটা ভারতীয় উপমহাদেশকে জিন্নাহ, গান্ধীজি এবং নেহেরু জন্মদিনের কেকের মতো কাটাকুটি খেলে এক একটা পিস নিয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকে বলেন শুধুমাত্র জাতের নামে বজ্জাতি করেছেন ধূর্ত জিন্নাহ। আবার অনেকে বলেন জিন্নাহ অতীব পণ্ডিত একজন মানুষ, কিন্তু তিনি কি করবেন? নেহেরু যেভাবে ধীরে ধীরে গান্ধীজির কারণে প্রাধান্য পাচ্ছেন, তখন জিন্নাহ বুঝেছিলেন তিনি যদি পাকিস্তান না হয় তাহলে তিনি নোহোয়্যার হয়ে যাবেন, অর্থাৎ কোথাও তিনি থাকবেন না, কিচ্ছু পাবেন না। আর সেই কারণেই রাতারাতি জিন্নাহ তিনি টু নেশন থিওরিকে নিয়ে আসেন এবং এই উপমহাদেশে টু নেশন থিওরি কারোর পক্ষে অভিশাপ আর কারোর পক্ষে আশীর্বাদ। ইতিহাস সেটাই প্রমাণ করেছে। আর এই টু নেশন থিওরি, এই থিওরি উল্টে পাল্টে এক একজন এক একভাবে ব্যবহার করছে। মোহাম্মদ জিন্নাহ অত্যন্ত পণ্ডিত ছিলেন বলে অনেকে মনে করেন তিনি ধূর্ত ছিলেন। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু মোহাম্মদ জিন্নাহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং অবশ্যই সে সময় কলকাতাকেও চাওয়া হয়েছিল, তার কারণ তারা চেয়েছিলেন কলকাতাকেও, সেটা হয়নি এবং সেই জন্যেই তো ডাইরেক্ট অ্যাকশন ডে। আপনারা জানেন সেই ডাইরেক্ট অ্যাকশন ডের সে বিভৎসতা। এই কলকাতা শহরে যেখানে দাঁড়িয়ে আছি, কাতারে কাতারে নর নারীর কি দুর্দশা করেছিল সেই সব পাকিস্তানপন্থীরা, গণহত্যা, গণধর্ষণ। একমাত্র গোপাল পাঠা ছিলেন, তিনি গোটা
গোটা কলকাতার যুব সমাজকে এক করেছিলেন। অনেকে আবার মনে করেন গোপাল পাঠক বোধহয় হিন্দুদের নেতা ছিলেন। না, ইতিহাসের অনেক ভুল ভ্রান্তি ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। গোপাল পাঠক ছিলেন একজন যুবক, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, নেতাজি সুভাষচন্দ্র বোসের মন্ত্রে দীক্ষিত। তিনি শুধুমাত্র হিন্দু বা মুসলিম ছিলেন না, কিন্তু পাকিস্তানপন্থীরা সেই সময় যেভাবে হিন্দুদের কচুকাটা করছিল আর গণধর্ষণ যেভাবে চলছিল, তাতে তিনি রুখে দাঁড়ালেন। তিনি বললেন, একজন শিশু, মহিলা এবং বৃদ্ধর গায়ে আমরা হাত দেব না। এমন মারলেন সেই সব পাকিস্তানপন্থীদের যে 3 দিনের মধ্যেই সব কিছু শান্ত হয়ে গেল। আসলে এইভাবেই যুগে যুগে বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে এবং পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা গেছে বহু মুসলমান পরিবার, বহু মুসলমান যুবক তারা গোপাল পাঠাকে শ্রদ্ধা করতেন, তাকে মনে করতেন নিজের পরিবারের মানুষ। আসলে সেদিন জিতেছিল কলকাতায় বাঙালিরা। হিন্দুও জেতেনি, মুসলমানও জেতেনি, জিতেছিল বাঙালিরা, জিতেছিল ভারতীয়রা, জিতেছিল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ঠিক একই ঘটনা 1971 সালে মুক্তিযুদ্ধতে। না সেখানে মুসলমান জেতেনি, না সেখানে হিন্দু জেতেনি, সেখানে বঙ্গভাষী বাঙালি জিতেছিল আর তৈরি হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। আর সেই বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে এই মুহূর্তে সংঘর্ষ চলছে ইসলামিক মৌলবাদের, তীব্র সংঘর্ষ চলছে। জিতবে কে? কোন পথে রয়েছে বাংলাদেশ? আজকে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি, আমি একজন খুব সাহসী সাংবাদিকের কথা বলবো। তিনি ব্লিটস বলে, ফিয়ার্স নান বাট গড, অর্থাৎ ভগবান ছাড়া কাউকে আমরা ভয় করি না। সালাউদ্দিন সোয়েব চৌধুরী, তিনি কে? নিজেই লিখছেন, বোল্ড অ্যান্ড ফিয়ারলেস, সাহসী এবং ভয় শূন্য। সালাউদ্দিন সোহেব চৌধুরী, এডিটর, ব্লিটস পত্রিকার, অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, কাউন্টার টেরোরিজম স্পেশালিস্ট, অর্থাৎ এই সন্ত্রাসবাদমূলক যে সমস্ত কাজকর্ম হয় তার তিনি বিশেষজ্ঞ, অর্থাৎ সাংবাদিক হিসেবে বিশেষজ্ঞ। হেটেড বাই ইসলামিস্ট, তাকে ঘৃণা করে কারা? মৌলবাদী মুসলিমরা, এই যে পরিষ্কার লিখেছেন। জেহাদিস্ট, জেহাদিরা এবং টেরোরিস্টরা, অর্থাৎ সন্ত্রাসবাদীরা। প্রমোটস আনপপুলার ওপিনিয়ন্স, অর্থাৎ যে সমস্ত মতবাদ, যে মতবাদগুলো পপুলার নয়, জনপ্রিয় নয়, সেগুলো নিয়ে তিনি একেবারে ভয় শূন্যভাবে, সাহসী দৃপ্ত ক্ষমতায় সেগুলো উচ্চারণ করতে সাহস দেখান। কর্নিশ জানাই এই ধরনের সাংবাদিককে। তিনি লিখছেন ভয়ঙ্কর কথা, ব্লিটসে লিখছেন, আমাদের পত্রিকা নয়, বাংলাদেশের। কে লিখছেন? সালাউদ্দিন সোয়েব চৌধুরী। ইউনুস সেট বিকাম অপ্রেসিভ Sultan of Second Republic, turning Bangladesh into cruel caliphate. অর্থাৎ মোহাম্মদ ইউনুস সুলতান হতে চাইছেন, সুলতান হতে চাইছেন। সেকেন্ড রিপাবলিক, অর্থাৎ দ্বিতীয় রিপাবলিক। আসলে তিনি গোটা রিপাবলিকটাকে এবার তিনি ইরানের মতো বা বিভিন্ন জায়গায় ইসলামিক সুলতানরা যেভাবে খলিফেট তৈরি করেন, ঠিক সেইভাবে বাংলাদেশকে চাইছেন। বাংলাদেশ মৌলবাদে নিমজ্জিত হোক আর সেই বাংলাদেশের মসনদে সুলতান হয়ে বসুক মোহাম্মদ ইউনুস, এটাই তার ইচ্ছে। কেন বলছেন? দ্য রিমেইনিং উইক অফ জুন অ্যান্ড দ্য মান্থ অফ জুলাই মে আশার ইন ড্রামাটিক অ্যান্ড আনপ্রেসিডেন্টেড পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। তিনি আগেভাগে বলছেন যে জুনের যে কটা দিন বাকি পড়ে রয়েছে এবং জুলাই মাসে নাটকীয়, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন রাজনৈতিক ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন ঘটনা ঘটবে ঢাকাতে, বাংলাদেশে। মোহাম্মদ ইউনুস is swiftly
advancing his agenda of establishing himself as an oppressive sultan of a so-called second republic. অর্থাৎ মোহাম্মদ ইউনূস চাইবেন এই দ্বিতীয় অর্থাৎ এই যে শেখ হাসিনার সরকারকে উপড়ে ফেলার পর যে দ্বিতীয় রিপাবলিক বলা হচ্ছে, সেই রিপাবলিকে তিনি সুলতান হিসেবে আত্মপ্রকাশ করবেন। আর তিনি ব্যবহার করবেন জুন মাসের যে কটা দিন পড়ে রয়েছে আর জুলাই মাসটাকে। By nullifying nation's existing 1972 constitution, central to this transformation is impeding July Declaration. অর্থাৎ 1972 সালের সেই সংবিধান, যেই সংবিধান গণতান্ত্রিক এবং যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, যদিও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা কবে মানা হয়েছে সেই নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমি বিশদে যাচ্ছি না আলোচনা। সেটাকে সেই সংবিধান যেটা বলবৎ রয়েছে এবং 1972 সাল থেকে সংবিধানের যে রূপকাররা যে কথা বলে গিয়েছেন বাংলাদেশে, সেগুলোকে নস্যাৎ করে জুলাই ডিক্লারেশন দেবেন, অর্থাৎ জুলাইয়ের ঘোষণাপত্র দেবেন, which if enacted would effectively convert Yunus interim government into a revolutionary government. অর্থাৎ ওর ইন্টারিম গভর্নমেন্টকে তখন বিপ্লবী গভর্নমেন্ট বলা হবে বা বৈপ্লবিক গভর্নমেন্ট বা বৈপ্লবিক সরকার হবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারকে পরিণত করবেন বৈপ্লবিক সরকারে। কেন বলছেন? তার কারণটা হচ্ছে এটা না হলে মোহাম্মদ ইউনূস একচ্ছত্রপতি অধিনায়ক হতে পারবেন না, যেটা তার স্বপ্ন। অর্থাৎ তিনি ইন্টারিম গভর্নমেন্টকে সরাসরি রেভলিউশনারি গভর্নমেন্টে পরিণত করবেন। ওয়ান্স দ্য কনস্টিটিউশন ইজ স্ক্র্যাপড, কনস্টিটিউশনটাকে যখন ঝেড়ে ফেলতে পারবে, ঠিক তখনই আত্মপ্রকাশ করবে মোহাম্মদ ইউনূস নতুন ক্ষমতা নিয়ে। অর্থাৎ এখনকার সংবিধান অনুযায়ী এক্সট্রা কনস্টিটিউশনাল, অর্থাৎ এখনকার সংবিধানকে নস্যাৎ করে দিয়ে, কারণ এখন তিনি বসতে পারছেন না, কারণ সংবিধানকে বাদ দিয়ে তিনি সে জায়গায় পৌঁছাতে পারবেন না। অর্থাৎ ওটাকে বাতিল করে তিনি এই সংবিধানকে বাতিল করে তিনি নতুন শক্তি পাবেন এবং সেই সময় কি হয়ে উঠবে? রেভলিউশনারি গভর্নমেন্ট হয়ে উঠবে এবং সংবিধানকে ফেলে দেবেন এবং ইউনূস will acquire unchecked authority to dismiss President Mohammad Shahabuddin and Army Chief General Waqar Uzzaman। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরাবে, সেনা প্রধানকে সরাবে এবং সরিয়ে দিয়ে এক নায়কতন্ত্র তিনি স্থাপন করবেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস থাকবে খালি, আর কেউ থাকবে না। রিপ্লেসিং দ্য বাংলাদেশ আর্মড ফোর্সেস উইথ হিজ ভিশন ইসলামিক রেভলিউশনারি আর্মি। অর্থাৎ ইরানে যেমন রয়েছে সেরকম ইসলামিক রেভলিউশনারি আর্মি করে দেবেন একেবারে সরাসরি। বাংলাদেশের সেনাবাহিনীর নামও পরিবর্তন ঘটে যাবে। বাংলাদেশ could thus be hurled into the dark abyss of radical Islamic caliphate, far more oppressive than Khomeini's Iran, Pakistan's militarized Islamism and Erdogan's autocratic Turkey। অর্থাৎ ইরানের থেকেও ভয়ানক মৌলবাদী, পাকিস্তানের মিলিটারাইজ ইসলামিজম, অর্থাৎ পাকিস্তানে আমরা জানি যে সেখানে আসিম মুনিরের সেনাবাহিনী আসলে উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী, তাদের থেকেও ভয়ঙ্কর মৌলবাদী, এবং তুর্কিতে অটোক্রেটিক যে সরকার রয়েছে, অর্থাৎ তুর্কিতেও যে অগণতান্ত্রিক সরকার রয়েছে তার থেকেও বেশি অগণতান্ত্রিক একটা রাষ্ট্র ক্ষমতা তিনি তৈরি করবেন এবং তিনিই সব হবেন। এবং বিশ্বাস করুন, সেই সময় টাকায় শেখ মুজিবের ছবি তো বাদই দিয়েছেন, এখন যে সমস্ত ছবিগুলো আছে সেই সব ছবিগুলো, অর্থাৎ কারোর ছবি দেননি, কিন্তু যা ছবি দিয়েছেন বিভিন্ন স্মৃতিসৌধের ছবি দিয়েছেন, সেই ছবিগুলো সরিয়ে মোহাম্মদ ইউনূসেরই ছবি থাকবেন, এটাই তার বাসনা। এগুলো হচ্ছে মধ্যযুগীয় সুলতানের ধারণা যে আমার মুদ্রায়, আমার টাকায় আমার ছবি থাকবে, আমি সবচেয়ে বড়, এমনকি আমি ঈশ্বরের পরবর্তী যদি কারো স্থান থাকে আমার স্থান আছে। ঠিক সেই জায়গায় মোহাম্মদ ইউনূস নিয়ে যাচ্ছেন। Prominent leaders
অফ দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। এই এনসিপিটা কি? এই এনসিপিটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের চেলুয়াদের পার্টি, অর্থাৎ চেলাদের পার্টি। A core ally of Yunus have been more candid. Hasnat Abdullah described the July declaration as an instrument to render Awami League irrelevant, comparing it to Nazi forces. অর্থাৎ নাজি ফোর্সের মতো, নাজি ফোর্সের সঙ্গে তুলনা করবে এবং আওয়ামী লীগকে বলবে যে এটা একটা ফ্যাসিস্ট ছিল, এটাকে আমরা সরিয়ে দিয়েছি, আওয়ামী লীগ বলে আর কিছু নেই। আবার পক্ষান্তরে তারাই ইহুদিদের যেভাবে নিধন করেছিল সেইভাবে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের নিধন করে বাংলাদেশকে পুরো হাতের মুঠোতে নিয়ে চলে আসবে। দেখুন, হিটলারও কিন্তু জার্মানির মানুষকে বুঝিয়েছিল, হিটলারও কিন্তু জনপ্রিয় ছিল, হিটলারও কিন্তু জার্মান প্রভুত্ববাদের কথা বলেছিল, হিটলার বুঝিয়েছিল যে ইহুদিরা খারাপ। ঠিক সেই পথটাই নিচ্ছে, ঠিক একই পথ নিচ্ছে। কে নিচ্ছেন? মোহাম্মদ ইউনূস। And marking the burial of Mujibist 1972 constitution, অর্থাৎ মুজিবপন্থীদের 1972 সালের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটাকে ফেলে দেবে, ফেলে দিয়ে এইসব কীর্তি করবে। Another NCP leader, Sarjis Alam, stated that declaration would serve as a guideline for future governance. এবং সার্জিস আলম, আপনারা দেখবেন, এই ছেলেটাকেও দেখবেন, এও একটা চেলুয়া, নাহিদের মতো অত শক্ত সামর্থ্য নয়, কিন্তু এও একটা চেলুয়া। অনেকে বলেন খুব মিষ্টি মুখ, আর মিষ্টি মুখের অন্তরালে বিষাক্ত মনোবৃত্তি। বারবারই এরা সামাজিক মাধ্যমে এমন সব কথা বলেছেন, পরে নিজেদেরই সেই কথায় ঢোক গিলতে হয়েছে। সে সার্জিস আলম বলছেন গাইডলাইন ফর ফিউচার গভর্নেন্স অ্যান্ড রিফ্লেক্ট দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অফ বাংলাদেশিস, অর্থাৎ বাংলাদেশিদের একটা নয়া দিগন্ত খুলে যাবে, যা তাদের স্বপ্ন, সেই স্বপ্ন সফল হবে, এসব জ্ঞানের কথা বলছেন। দ্য ট্রুথ ইজ ফার মোর সিনিস্টার। Leader of NCP, along with anti-discrimination students movement and other jihadist aligned entities involved in anti-Hasina coup that claimed hundreds of lives, including law enforcement officer, Awami League supporters and religious minority. একদিকে যেমন পুলিশ প্রশাসনের মানুষকে খুন করেছে, সেরকম আওয়ামী লীগের যারা সমর্থক তাদের খুন করেছে, এবং অবশ্যই হিন্দু মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি যারা রয়েছে, হিন্দুরা সেখানে সংখ্যালঘু, তাদেরও আপনারা জানেন কি করেছে, নতুন করে বলার কিছু নেই। আর নাও পুশিং ফর দ্য জুলাই ডিক্লারেশন টু বি পাসড বিফোর দ্য নেক্সট জেনারেল ইলেকশন। They fear that if a future elected government comes to power, Yunus and his Islamist cabal could be tried for high treason and crime against humanity. অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ বেড়ে যাবে। সরকারে যেই আসুক না কেন, তখন সব কিছু থাকবে একজনই, মোহাম্মদ ইউনূস। আর জেহাদি যারা রয়েছে, যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে, যারা আওয়ামী লীগের ওপর অত্যাচার করছে, যারা সরকারের পুলিশ প্রশাসনের ওপর অত্যাচার করছে, তারা আরও বেশি ক্ষমতাশালী হয়ে যাবে। আর এসব প্রশ্রয় দেবেন কে? মোহাম্মদ ইউনূস, কারণ তিনি হতে চান সুলতান, তিনি হতে চান বাংলাদেশের সুলতান। ইরানের থেকেও ভয়ঙ্কর হবে বলে অনেকে মনে করছেন। কে মনে করছেন? বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী, এবং তার প্রভূত পড়াশোনা আছে কাউন্টার টেরোরিজমের ওপর। সন্ত্রাসবাদটা গুলে খেয়েছেন, গোটা পৃথিবীতে কিভাবে সন্ত্রাসবাদ তার অধিকার কায়েম করে সে বিষয়ে তার সম্যক ধারণা আছে, এবং সেই ধারণা থেকেই তিনি এই কথাগুলো লিখছেন। এবার চলে আসি, another Muslim country is plotting against India. Extremist group receiving large amounts of money from big revelation made in intelligence report. প্রচুর টাকা পাচ্ছে। কারা পাচ্ছে? এক্সট্রিমিস্ট গ্রুপরা পাচ্ছে, যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, যারা ভয়ঙ্কর মৌলবাদী, যারা ভয়ঙ্কর ইসলামিক সন্ত্রাসবাদী মৌলবাদী জেহাদি, তারা বিরাট অঙ্কের টাকা পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে টাকা পাচ্ছে, কেন এই টাকা দেওয়া হচ্ছে। দেখুন, এই টাকা কোথা থেকে পাচ্ছে, কেন পাচ্ছে, এগুলো প্রশ্নের উত্তর দেব, কিন্তু সবসময় মনে রাখবেন, বাংলাদেশ টালমাটাল থাকলে, আমাদের প্রতিবেশী দেশ টালমাটাল থাকলে, সেখানে অশুভ শক্তি থাকলে ভারতের পক্ষে সেটা মোটেই মঙ্গলদায়ক নয়। এবং এই ইসলামিক জঙ্গিদের টাকা দেওয়া হচ্ছে যাতে ভারতবর্ষে বা ভারতবর্ষকে কিছুটা বলা যেতে পারে যে যদি কোনোভাবে
অনিষ্ট করা যায়। কিছুই করতে পারবে না পাকিস্তানে, জামার মেরেছি, বাংলাদেশ বুঝে গেছে, ইসলামিক জঙ্গিরাও বুঝে গেছে, পাকিস্তানে ঢুকে 9টা ডেরা পুরো আমরা ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি। সুতরাং পাকিস্তানের যারা জেহাদি, পাকিস্তানের যারা সন্ত্রাসবাদী, পাকিস্তানের যারা ইসলামিক সন্ত্রাসবাদে বিশ্বাস করে, তারা বুঝে গেছে ভারতের রূপ। তা সত্ত্বেও বাংলাদেশে প্রচুর টাকা পাঠানো হচ্ছে। There are also signs that this country might be secretly supporting Arakan army in Myanmar, which could be a concern for India, especially in the northeastern region. আসলে বাংলাদেশ শুধু নয়, আরাকান আর্মিকে খেপিয়ে এই সমস্ত জেহাদিদের টাকা দিয়ে যদি ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে, আমাদের নর্থ ইস্টে যদি কিছু করা যায়। দেখুন, ইউনুস মিয়া তো প্রথম থেকে নর্থ ইস্টের ওপর লোভ রয়েছে, নিজেই বলেছেন, উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, আমরা হচ্ছে সমুদ্রের অভিভাবক। তা এটার একটা চক্রান্ত রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে যে করেই হোক সাম্য অবস্থা, স্থিতিশীল অবস্থা, শান্তি যদি বিঘ্নিত করা যায়, এর জন্যেই প্রচুর টাকা পাচ্ছে। অন্যদিকে আরাকান আর্মিকেও কাজে লাগানো হতে পারে, তার কারণ অনেকেই জানেন যে আসলে এত কিছু বলার পরেও এই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা যুদ্ধক্ষেত্রে তো ঢ্যাঁড়স, ভারতের সেনার সঙ্গে পেরে উঠবে না। সেই জন্য আরাকান আর্মিকে যদি ঢোকানো যায় তাহলে যদি কিছু করতে পারে। When people talk about countries that are against India, China and Pakistan are the first names that come to the mind. ভারতের বিরুদ্ধে কে আছে, চোখ বুঝে দুটো দেশের নাম প্রথমে আসে। দেখুন, বাংলাদেশ কি করছে না করছে ও নিয়ে আমরা অত চিন্তা করি না। দুটো দেশ, একটা হচ্ছে চায়না, অন্যটা হচ্ছে পাকিস্তান। অর্থাৎ চায়না এবং পাকিস্তান, দেখুন ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রুকে চায়না এবং পাকিস্তান, চোখ বুঝে দুটো নাম, সবার আগে দুটো নাম আসবে, চায়না এবং পাকিস্তান, এ বিষয়ে কারোর দ্বিমত নেই। Are the first names that come to mind, but there are some other countries too that are quietly working against India. কিন্তু আরও দেশ আছে জানেন, যারা ভারতকে ভয় পাচ্ছে, ভারতের শৌর্য, বীর্য, ভারতের ক্ষমতা, এবং সর্বোপরি ভারত গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে আর্থিকভাবে যে জায়গায় পৌঁছাচ্ছে, চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে অনেক দেশে। সেরকমই একটি বেঈমান দেশ, তার নাম হচ্ছে তুর্কি। তুর্কিকে বেঈমান বলছি কেন? কারণ ওদের প্রাকৃতিক বিপর্যয় আমরা ত্রাণ পাঠিয়েছিলাম, তখন জিপ বার করে এসে ত্রাণগুলো নিয়ে গেছে। আর যখন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ শুরু হলো, যখন আমরা ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তখন এমন অবস্থা পাকিস্তান আর্মির, ড্রোন দিয়েছে তুর্কির, চালাতে পারছে না। শেষে বাধ্য হয়ে নাকি তুর্কি থেকে লোক এসে ড্রোনগুলো চালিয়েছিল, কিছুই করে উঠতে পারেনি। কি আর করবে বলুন? সুতরাং যে তুর্কিকে আমরা শুধুমাত্র তুর্কির মুরগির মাংস, রোজ তুর্কির হ্যান্ডিক্রাফট নিয়ে তুর্কিতে বেড়াতে যাওয়ার কথা বলতাম, এখন আমরা বুঝে গেছি এই তুর্কি আসলে বেঈমানদের আরেকটা নাম। বেঈমানদের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে তুর্কি। With openly supports Pakistan and is not seen as a reliable friend by many, এবং তুর্কিকে কেউই বিশ্বাস করে না। সত্যি কথা বলতে গেলে তুর্কিকে কেউ বিশ্বাস করে না। এমনকি আপনাদের এটাও জানিয়ে রাখি, স্বার্থ না থাকলে তুর্কি পাকিস্তানকেও সাহায্য করতো না। তুর্কি হচ্ছে এমন একটা বেঈমান দেশ, সবার সঙ্গে আছি, সবার সঙ্গে হাত মেলাবো। ইতালির সঙ্গে গিয়ে হাত মিলিয়ে এসেছিল, সবার সঙ্গে গিয়ে হাত মেলানো অভ্যেস। এদের যে লম্বোদর রাষ্ট্রপ্রধান আছে, এর সবার সঙ্গে গিয়ে হাত মেলানোর অভ্যেস, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেন না, বা স্বার্থ ছাড়া এক পাও ফেলে না। Recently, after changes in Bangladesh's government, some of the action also appeared to go against India, which has raised fresh concern. অর্থাৎ বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার হওয়ার পর, অর্থাৎ শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর, উচ্ছেদ হওয়ার পর, বাংলাদেশও কিন্তু এই তালিকায় রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। According to intelligence report, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, an Islamic extremist group in Bangladesh called Jamaat-e Islami is receiving large amount of money from Turkey. অর্থাৎ জামাতে ইসলামী তুর্কি থেকে প্রচুর টাকা পাচ্ছে। এই টাকাটা কেন দেওয়া হচ্ছে? যে ওকে দেওয়াই হচ্ছে যে তুমি যদি ভারতকে কোনোভাবে অশান্ত করতে পারো। The report claims that Turkey is doing this to encourage unrest and terrorism in India's northeastern region, অর্থাৎ ভারতবর্ষের
উত্তর পূর্ব রিজিয়নে, উত্তর পূর্বাঞ্চলে যাতে অশান্ত পরিবেশ করতে পারে। This has raised serious concern about growing threats from both outside and inside India's neighboring countries. সুতরাং আমাদের তো একটা থ্রেট আছে। দেখুন, গোয়েন্দা রিপোর্টে তো এগুলো নিয়ে আলোচনা হবেই, তার কারণ আমাদের গোয়েন্দা রিপোর্টে আমাদের পূর্বাভাস দিচ্ছি এবং সেই পূর্বাভাস মোতাবেক আমরা কাজ করব এবং আমাদের দেশে এবং দেশের বাইরে যদি কোনো এরকম গোষ্ঠী থাকে আমরা সেটা বুঝে নেব। আমি কিছু বলবো না, কিন্তু একটা কথা তো বলতেই হয়। আপনারা জানেন মিডিয়াতেই নাম হয়েছে মিশন অজ্ঞাত। সে মিশনটা কি হচ্ছে আমরা জানি না। আমরা পাকিস্তানে দেখছি, পাকিস্তানের একদম অভ্যন্তরে একদম দুর্ভেদ্য দুর্গ, সেইখানে গিয়ে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হচ্ছে পাকিস্তানের এক এক বড় বড় জেহাদিরা। কারা গুলি করছে আমরা জানি না। সুতরাং একটা তো কোথাও কিছু চলছে, একটা তো কিছু হচ্ছে, সুতরাং আমরা বুঝে নেব। কিন্তু এই রিপোর্টটা আছে, এটা আপনাদের মনে করিয়ে দিই। এবার চলে আসি, বাংলাদেশ কুড হ্যান্ড ওভার চিটাগাং পোর্ট, মায়ানমার ট্রানজিট করিডর অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড টু ইউএসএ। অনেকে বলছে ইউএসএ ডিপ স্টেট, শেখ হাসিনা, জো বাইডেন চেয়েছিলেন সেন্ট মার্টিনস বাংলাদেশের সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্য শেখ হাসিনা দেননি এবং তার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে একেবারে বিদেশের মাটি থেকে প্লট হয় এবং মোহাম্মদ ইউনুসকে বসানো হয়। তখন ইউনুসের বাবা ছিলেন জো বাইডেন। আসলে আপনাদের আগেও বলেছি, এই ক্লিন্টন ফাউন্ডেশন বিল ক্লিন্টনদের সঙ্গে বা পরবর্তীকালে অন্যান্যদের সঙ্গে, ডেমোক্র্যাটদের সঙ্গে দহরম মহরম আছে মোহাম্মদ ইউনুসে। অনেকে বলেন মোহাম্মদ ইউনুস, ওদের বলে মাই বাপ আর কি, মানে আমার বাবা। এবার মুশকিলটা হয়েছে ডেমোক্রেটরা হেরে গেছে, রিপাবলিকান চলে এসছে, ডোনাল্ড ট্রাম্প চলে এসছে। এই পার তো মুখ শুকিয়ে গিয়েছে মোহাম্মদ ইউনুসের। কী হবে? বাধ্য হয়ে চীনে চলে গেল লাফাতে লাফাতে ভিক্ষের কৌটো নিয়ে, এবং ওখানে গিয়েই তো সেই কথা, ল্যান্ডলকড নর্থ ইস্টার্ন, উই আর দ্য গার্ডেন অফ দ্য সি, আমরা হচ্ছি সমুদ্রের অভিভাবক, এসব বড় বড় কথা। কিন্তু চীন খুব একটা পাত্তা দেয়নি। আসলে ভারতের মার্কেট, ভারতের বিশাল বাজার, সেখানে বাংলাদেশকে পাত্তাই দেয়নি। যে রফা করতে গিয়েছিল, যে ডিল করতে গেছিল, বুঝে গেছে, ইউনুস বুঝে গেছে চীনেরা কত বড় ব্যবসায়ী। আবার লাফাতে লাফাতে চলে গেছে কোথায়? চলে গেছে ট্রাম্পের ওখানে। ট্রাম্প ডিল বোঝে, শুধু ডিল করবে। ওই ডিল করে কোনো রকমে যদি রাখা যায়, এবং সেখানে বলছে দেখো আমার আগে বাবা ছিল ডেমোক্রেট, এখন রিপাবলিকানরা আমার বাবা, দেখো তুমি যা চাও দিয়ে দেবো। তাই কী দেবে? চিটাগাং পোর্ট দিয়ে দেবে, মায়ানমার ট্রানজিট করিডর দিয়ে দেবে, যেখান থেকে শুয়োরের মাংস যাবে রাখাইন প্রদেশে দিয়ে দেবে। একে হিউম্যানিটেরিয়ান করিডর বলে, এবং পৃথিবীর যে দেশে হিউম্যানিটেরিয়ান করিডর হয়েছে রাষ্ট্রসংঘে, সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে। সে দেশের সার্বভৌমত্ব বলে কিছু নেই। ইতিহাস পড়লে সবাই জানে যে আফ্রিকা থেকে শুরু করে গোটা পৃথিবীতে, মধ্যপ্রাচ্যে যেখানে হিউম্যানিটেরিয়ান করিডর হয়েছে সে দেশ গেছে। ইউনুসের কি 84 বছর বয়স, যতদিন পারবে একচ্ছত্র রাজ করতে চায়, নিয়ে নাও, বিক্রি করে দিচ্ছে, এবং সেন্ট মার্টিনস আইল্যান্ডও দিয়ে দেবে। এখন এই সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে প্রশ্ন উঠেছেন, স্বয়ং শেখ হাসিনা বারবার প্রশ্ন করছে যে বাংলাদেশের লোকেরা কেন সেন্ট মার্টিনসের দ্বীপে যেতে পারবে না? তাহলে বাংলাদেশের বাইরে চলে গেল, বিদেশি শক্তিকে দিয়ে দেওয়া হলো। চিটাগাং পোর্ট নিয়ে আমরা জানি যে বাংলাদেশে মিছিল বেরিয়ে গেছে, চিটাগাং পোর্ট দেবে না। এবং মায়ানমার ট্রানজিট করিডর নিয়ে ইতিমধ্যে উত্তাল, এই হিউম্যানিটেরিয়ান করিডর নিয়ে উত্তাল। To garner support from the potential Trump administration in United States, Yunus reportedly plans to lease out strategically vital Chittagong port. আসলে এই চিটাগাং পোর্ট ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। To DP World and offer additional concession, including a transit corridor to Myanmar Rakhine State. আপনারা শপিং মলে গেছেন তো? কি বলে? এই জিনিসটা নিন, আপনাকে ফ্রিতে এটা দেব। মানে আপনি একটা গামলা নিন, আপনাকে ফ্রিতে সাবান দেব, বা আপনি একটা বাটি নিন, আপনাকে ফ্রিতে শ্যাম্পু দেব। ঠিক সেরকম একেবারে, মানে বেসিক্যালি তো আপনারা জানেন যে সেলসম্যান সারা জীবন এই কাজটা করে এসছে, কিন্তু অনেস্টি দিয়ে বা
সততা দিয়ে করেনি। গ্রামীণ ব্যাংক খুলেছিলেন, প্রচুর মানুষের টাকা মেরে দিয়েছেন। আমার তো মাঝে মাঝে মনে হয় চিটফান্ড করে সুদীপ্ত সেন জেলে, আর ইনি চিটফান্ড করে নোবেল পুরস্কার পেয়ে গেছেন, এখন রাষ্ট্রপ্রধান। যাই হোক, তা ওই রকমই বেচুবাবু, আর কি বাংলা কথায় বেচুবাবু, ও বলছে, একেবারে গিয়ে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, দেখো আগে ডেমোক্রেটরা আমার বাবা ছিল, এখন রিপাবলিকানদের বাবা মানছি। আগে হলে আমি শুধুমাত্র চিটাগাং পোর্টটা দিতাম, তোমরা যেহেতু তোমরা খুব একটা পছন্দ করো না, সুতরাং আমি ভেট দেব। ব্রিটিশ আমলেও হতো, এই রকমভাবে ব্রিটিশ আমলেও ভেট দিত এই আমাদের উপমহাদেশের লোকেরাই। ঠিক সেরকম চিটাগাং পোর্টটা দিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে মায়ানমার ট্রানজিট করিডর দিয়ে দেবো, যাতে তোমরা আমাদের দেশটা সার্বভৌমত্বের একেবারে সমস্ত কিছু তোমাদের হাতে চলে যায়। অফার দিয়ে দিয়েছে, কি হয়েছে? নিজের দেশ তো, নিজে এখন রাষ্ট্রপ্রধান, থোড়ি না বাবার সম্পত্তি দিচ্ছে, দেশ দিচ্ছে বেচুবাবু। বেচুবাবু আর কি বলেছে, যে ইউএস মিলিটারি বেস হবে সেন্ট মেরিন্স আইল্যান্ডে, আর সেন্ট মেরিন্স আইল্যান্ডে আমেরিকাও নাচছে, খুব ভালো হবে। সেন্ট মেরিন্স আইল্যান্ডে আমাদের বেস থাকবে, ওখান থেকে আমরা নজর দেব ভারতের দিকে, কিছুই করতে পারবে না, ভারতের দিকে নজর দেব। সব মিলিয়ে বেচুবাবু এইভাবে বিক্রি করা শুরু করেছে। হি মে অলসো কনভার্টলি হ্যান্ড ওভার কন্ট্রোল অফ লালমনিরহাট এয়ারপোর্ট। লালমনিরহাট অর্থাৎ ওদের উত্তর দিকে, আমাদের শিলিগুড়ির থেকে বা আমাদের নর্থ ইস্টের খুব কাছে লালমনিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর, মানে বিমানবন্দর। অ্যান্ড বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি টু ইউএস ভায়া ইন্টারমিডিয়েটারিজ ইন দ্য পাকিস্তান অর টার্কিশ মিলিটারি। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেখান থেকে অস্ত্র তৈরি হয়, এগুলো সব দিয়ে দেবো। সেগুলো তোমরা যদি নিতে চাও নিজেরা নাও, নয়তো ভায়া নাও, পাকিস্তানি রয়েছে, টার্কিশ মিলিটারি রয়েছে, তাদের দিয়ে করব। পোজিং আ সিভিয়ার সিকিউরিটি থ্রেট টু নেইবারিং ইন্ডিয়া। এসব করছে কেন? ভাবছে এতে বোধহয় ভারত খুব ভয় পেয়ে যাবে, যে লালমনিরহাট একেবারে উত্তরবঙ্গ, আমাদের নর্থ ইস্ট, সেদিকে নজর রাখবে। যদি সেন্ট মেরিন্স দ্বীপ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দিকে নজর দেবে। চিটাগং পোর্ট যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাদের নেভি, ইউএস নেভি বা অন্যান্য দেশের আমাদের শত্রু বাহিনীর তাদের নেভি এগুলো চলাচল করবে, আমরা বোধহয় খুব ভয় পেয়ে যাব। বেচুবাবু এইসব অফার দিয়ে বেরোচ্ছে, কি করবে? আর তো কিছু করার নেই। আর থোড়ি না বাবার জায়গা জমি দিচ্ছে তো দেশের, কোনো ক্ষতি নেই। এইভাবে এগিয়ে চলেছে। এইবার আসি, এইভাবে দেওয়ার জন্য আর না দেওয়ার জন্য কি হয়েছে। খুব ছোট্ট, মানে আমি ইচ্ছে করলে একটা ফিরিস্তি দিয়ে দিতে পারি, কিন্তু খুব ছোট্ট আপনাদের উদাহরণ দেব। পাকিস্তানি এক্সপার্ট ড্রপস বমশেল, সেজ ইউএস রানস নূর খান এয়ারবেস, ইভেন পাক আর্মি নট অ্যালাউড টু এন্টার। ভাবুন, নূর খান এয়ারবেস, এখানে কোনো পাক আর্মি, পাকেদের কোনো, মানে খোদ পাকিস্তানের সবচেয়ে ভালো এয়ারবেস, যেটা অনেকে বলেন সবচেয়ে ভালো এয়ারবেস, সেটা ইউএস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চালায়। সেখানে পাকিস্তানে আর্মি ঢুকতে পারে না, চৌহদ্দিতে ঢুকতে পারে না, এইসব পাহাড়ে গেলেও মেরে নামিয়ে দেবে। বুঝতে পারছেন? অনেকে বলেন যে ইমরান খানকে সরে যেতে হয়েছিল এই কারণে, শেখ হাসিনাকেও সরতে হলো এই একই কারণে। কেন? পাকিস্তান ডন পত্রিকাতে ইমরান খান একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। পাকিস্তান উইল অ্যাবসলিউটলি নট অ্যালাউ বেসেস টু ইউএস ফর অ্যাকশন ইন আফগানিস্তান, প্রাইম মিনিস্টার ইমরান খান বলেছিলেন যে না, আফগানিস্তানের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নিলে তুমি তোমার মতো নাও, আমি কোনো এয়ারবেস দেবো না। ইমরান খানের কি পরিণতি হয়েছে? শেখ হাসিনা সেন্ট মেরিন্স দ্বীপ দিতে চায়নি, তার কি পরিণতি হয়েছে সবাই জানে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বেচুবাবু অর্থাৎ মোহাম্মদ ইউনুস বা ইউনুস মিয়া তাহলে কি সবচেয়ে সহজ পথটা নিয়েছেন? তিনি দেখছেন আমি তো ইমরান খানও নয়, শেখ হাসিনাও নয়, 84 বছর আমার বয়স হয়েছে, সংবিধানটা পাল্টে সেনাপ্রধানকে সরিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে আমি যদি ধপ করে বসে পড়তে পারি আর আমি রাষ্ট্রপ্রধান হয়ে যাব, তারপর গণতান্ত্রিক ভোটে কে জিতুক, সংবিধান তো পরিবর্তন করে দিয়েছি, আমি রাষ্ট্রপ্রধান থাকব, বিদেশে আমি বেড়াতে যাব আর কেউ যাবে না,
বিএনপিরও কেউ যাবে না, বা যেই জিতে আসুক কেউ যাবে না, আমি সব হব। ইউনুস সেলিং বাংলাদেশ টু আমেরিকা, হাসিনাস বিগ চার্জ এগেনস্ট অলরেডি কর্নার্ড চিফ অ্যাডভাইজার। আমরা জানি শেখ হাসিনা তিনি কিন্তু শুরু করে দিয়েছেন দোষারোপ। তিনি প্রশ্ন তুলছেন যে মোহাম্মদ ইউনুস মিয়া, তোমায় জবাব দিতে হবে, দেশটা কি তোমার বাপের নাকি? তুমি এভাবে দিয়ে দিচ্ছ, ব্যাস। এই দেশটা তোমার বাপের নাকি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় গান। ওখানকার একজন গায়িকা আছেন মৌসুমী, বিএনপির হয়ে এই গানটা গায়, দেশটা তোমার বাপের নাকি। এখন শেখ হাসিনা, বিরোধী শেখ হাসিনার কণ্ঠেও একই সুর। মোহাম্মদ ইউনুসকে বলছেন দেশটা তোমার বাপের নাকি। ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা slammed the country's interim chief advisor Mohammad Yunus, accusing him of selling the country to United States. অর্থাৎ তুমি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছ, দেশটা তোমার বাপের নাকি। তাহলে আমরা কোন জায়গায় এসে পৌঁছালাম? আমরা শুরু করেছিলাম বাঙালি জাতীয়তাবাদ দিয়ে, আর তার সঙ্গে লড়াই চলছে জঙ্গি ইসলামিক শক্তির, মৌলবাদের। তাহলে আমাদের কনক্লুশন, বা আমরা তাহলে কোন সিদ্ধান্তে এসে পৌঁছালাম? দ্য ডিফিট অফ বেঙ্গলি ন্যাশনালিজম, অর্থাৎ একদিকে বাঙালি জাতীয়তাবাদের পরাজয় ঘটছে, পিছু হচ্ছে। দ্য ভিক্টরি অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম, মৌলবাদের জয় জয়কার হচ্ছে। ইনফ্যাক্ট দ্য কান্ট্রিজ ডিফিট, আসলে কি দেখলেন? বাংলাদেশের পরাজয় হচ্ছে। ফার ফ্রম ইন্ডিপেন্ডেন্স, আরও পরাধীন হয়ে পড়ছে, দিনের পর দিন পরাধীন হয়ে উঠছে, হবেই তো। বাংলাদেশ উইল হ্যাভ টু সার্ভাইভ অন দ্য বেগিং অফ আদার কান্ট্রিজ, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একবার তোমার সার্বভৌমত্ব চলে গেলে তোমাকে ভিক্ষের কৌটো নিয়ে অন্য দেশের দয়ায় অনুকম্পায় থাকতে হবে। আমি বলবো আসলে হারছে বাঙালি। ও প্রান্তে যারা থাকে সেখানেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, সেখানেও হৃদয়বান মানুষরা রয়েছেন, সেখানেও এমন মানুষ রয়েছেন যারা রবীন্দ্রনাথ নজরুল পড়েছেন, সেখানেও এমন মানুষ রয়েছেন যারা নির্মলেন্দুর গান শুনেছেন অথবা ফিরোজা বেগমের গান শুনেছেন। আর আজকে সেই বাঙালি কাঁদছে, বাঙালি জাতীয়তাবাদ কাঁদছে। কিন্তু বাংলাদেশ পারবে কি? বাংলাদেশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কি পারবে মৌলবাদের বেড়াজাল ভেঙে আবার বাঙালি জাতীয়তাবাদ ফিরিয়ে আনতে? সময়ই উত্তর দেবে। জয় হিন্দ।